তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর। তো এখানে আমাদের এই ভেক্টরে বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে কথা বলা আছে। আমি যদি ওই সেন্সে বলি, তো এই জায়গায় প্রথমে আমাদের এই ভেক্টরকে দুই ভাবে প্রকাশ করা যায়। আমরা জানি ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হলো অক্ষরের সাহায্যে, খুব ভালো করে বুঝি, অক্ষরের সাহায্যে। আরেকটা হচ্ছে তোমার রশ্মির সাহায্যে বা রেখার সাহায্যে। তো এই অক্ষরের সাহায্যে ব্যাপার স্যাপারগুলো প্রথম অংশে আলোচনা করা আছে। অক্ষরের সাহায্যে ধরো যে এই যে এ ভেক্টরের মান দেয়া থাকবে, বি ভেক্টরের মান দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে যোগ করতে বলবে, বিয়োগ করতে বলবে, হ্যাঁ, যোগ বিয়োগ, তারপর তোমার ডট গুণফল, ক্রস গুণফল, হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় প্রথম অংশের আলোচনাগুলো সব হলো কিসের সাহায্যে? অক্ষরের সাহায্যে। আর দ্বিতীয় অংশের আলোচনা হলো, যা আলোচনা আছে সবই হলো মোটামুটি ভেক্টরের সাহায্যে। অর্থাৎ দুইটা রশ্মি দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, তাদের লব্ধি কোন দিকে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে দ্বিতীয় অংশে। আর আমরা মোটামুটি প্রথম অংশের ব্যাপার স্যাপারগুলো সবাই জানি, কিন্তু দ্বিতীয় অংশের ব্যাপার স্যাপারে গেলে একটু আটকে যাই। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর তোমরা ভেক্টর রিলেটেড প্রবলেমগুলো আর ইনশাআল্লাহ ফেস করবে না। সবাই রেডি? তো রেডি হওয়ার আগে আমি ক্লাসের শুরুতে এমন একটা টাইপ করাবো, যে টাইপটা করলে তোমার ফিজিক্সের অনেকগুলো অধ্যায়ের প্রবলেম একদম ঝাঁকানাকা ভাবে শেষ হয়ে যাবে। ফিজিক্সের অনেকগুলো অধ্যায়ের প্রবলেম এবং আমরা ম্যাথেরও কিছু প্রবলেম সলভ করব। আমরা শুরুতে একটা ম্যাজিক্যাল রুল বা ম্যাজিক্যাল লাইন শিখতে চাই। সেই ম্যাজিক্যাল লাইনটা হলো, সবাই লিখে নাও, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে, হ্যাঁ, অনুরূপ সহগগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দ্বয় সমান্তরাল। ভেক্টর দ্বয় সমান্তরাল। এখন ভেক্টর দ্বয় সমান্তরাল মানে কি? তাদের অন্তর্ভুক্ত কোণ কত? সবাই আমাকে বলো, ভেক্টর দ্বয়, দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রিও হতে পারে, আবার যদি সমান্তরাল কিন্তু বিপরীত দিকে হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রিও হতে পারে। এবং এই জায়গায় আমরা যখন দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দ্বয় সমান্তরাল হয়, তখন তাদের ক্রস গুণফলের মান হয় 0। ক্রস গুণফলের মান 0। এখন একটা জিনিস বলো তো দেখি, ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কোন গুণফল করি? সবাই আমাকে জানাও, ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কোন গুণফল করি? ক্রস গুণফল করি। তাহলে ক্ষেত্রফল ক্রস গুণফলের মান যদি 0 হয়, তার মানে কি ক্ষেত্রফলের মান কত হবে বলো? ক্ষেত্রফলের মানও কত হবে? তাহলে 0। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এখানে তাহলে এটা দ্বারা আমরা বুঝবো ক্রস গুণফলের মান 0, আর ক্রস গুণফলের মান 0 হওয়া মানে কি? ক্ষেত্রফল 0। এই লাইনটা আমরা খুব ভালো করে বুঝলে আমরা অনেক প্রবলেমের সলভ করতে পারবো। তাহলে খুব ভালো করে বুঝিও, যদি অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর হয় সমান্তরাল। অনুরূপ সহগগুলোর অনুপাত সমান, তার মানে ভেক্টর দ্বয় পরস্পর হবে সমান্তরাল। অন্তর্ভুক্ত কোণ হবে কত ডিগ্রি? অন্তর্ভুক্ত কোণ হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। আর তখন ক্রস গুণফলের মান 0, আর ক্রস গুণফলের মান 0 মানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 0। এই পর্যন্ত ব্যাপার তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হলে ভেক্টর দ্বয় পরস্পর হয় সমান্তরাল। সমান্তরাল মানে তাদের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, আর অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি হলে a ক্রস b এর মান কত? a ক্রস b এর মান 0, কারণ a ক্রস b সমান হলো ab sin থিটা। এখন ab sin থিটা, sin 0 ডিগ্রি মান কত? 0। তাহলে ক্রস গুণফলের মান 0, আর ক্রস গুণফলের মান 0 মানে সামান্তরিকের ক্ষেত্রফল 0। তো সবার কাছে আশা করি শীট আছে, আর যদি শীট থাকে একদম সবাই টাইপ 3 তে চলে যাও। ভাইয়া টাইপ 3 তে চলে যাও। টাইপ 3 তে তোমার একটা ভেক্টর দেয়া আছে 2i - 3j + 4k, আরেকটা ভেক্টর দেয়া আছে 4i - mj + 8k। এখানে বলছে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। এখন এই যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি? তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশনটা হলো অনুরূপ সহগগুলোর অনুপাত সমান। তার মানে i এর সহগ ডিভাইডেড বাই i এর সহগ, 2/4।
i এর সহগ ডিভাইডেড বাই i এর সহগ 2/4 সমান j এর সহগ ডিভাইডেড বাই j এর সহগ, তাহলে j এর সহগ হলো -3, এখানে j এর সহগ হলো -m, j এর সহগ ডিভাইডেড বাই j এর সহগ, তাহলে -3/-m, আর দরকার নাই k এর সহগ ডিভাইডেড বাই k এর সহগ 4/8, তো আমরা এটা না নিলেও হবে। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে -2sm সমান কত -12, তাহলে m এর মান হবে 6, তার মানে m এর মান 6 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। আমি আরো সহজ করে দেই ভাইয়া, তুমি যদি চাও যে ভাইয়া এই অঙ্কটা আমি আরেকটু সহজ করে বলতে চাই, তাহলে আরেকটু সহজ করে যদি তুমি আনসার দিতে চাও তাহলে তুমি এভাবে চিন্তা করবে, দেখো 2 4 কত গুণ হয়েছে ভাইয়া, 2 4 কত গুণ হয়েছে দ্বিগুণ, তাহলে -3 ও কয় গুণ হবে দ্বিগুণ, তাহলে -3 দ্বিগুণ হলে কত হবে -6, -3 দ্বিগুণ হলে -6, তাহলে এখানে তো মাইনাস আছে, তাহলে m এর মান কত 6, ঝামেলা শেষ। যেমন আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই, ধরো a ভেক্টর ইকুয়াল টু 2y - 3j + 4k আর b ভেক্টর ইকুয়াল টু 6i - mj তারপরে হচ্ছে +12k। তাহলে আমি তোমাকে বললাম m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। সবাই আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে তুমি শুধু এভাবে চিন্তা করো 2 6 কত গুণ হলো, তাহলে 3 তত গুণ হলে কত হয়, যেটাই হবে সেটাই উত্তর। দেখে দেখে ইনশাআল্লাহ আজকের প্রত্যেকটা অঙ্কের উত্তর আমার প্রত্যেকটা আশেকানরা, প্রত্যেকটা এই জায়গায় ধরো মুরিদানরা, আশেকান মুরিদানরা করতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই আমাকে বলো যে এখানে 2 6 3 গুণ হয়েছে, তাহলে 3 এখানে m এর মান কত হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। আজকে ইনশাআল্লাহ খেলা হবে, দেখবে কিভাবে আগুন জ্বলে। আজকে এইটা হয়তো তোমরা অনেকেই করতে পারো, বাট এভাবে এর আগে কেউ কখনো চিন্তা করো নাই, বাট এখন আমরা অনেকগুলা প্রবলেম সলভ করব এই ম্যাজিক দিয়েই। একটু দেখার চেষ্টা করো ভাইয়া। 2 নম্বর প্রবলেম, তাই 2 নম্বর প্রবলেমে দেখো 2y - 3j + 4k, আরেকটা কি দেয়া আছে, আরেকটা হচ্ছে 6i - 9j + 12k। তাহলে এখানে বলছে এই ভেক্টর দ্বয় দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বলো তো দেখি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, সবাই আমাকে বলো, সবাই যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে যখন করিতে হয় বের সামান্তরিকের ক্ষেত্রফল কি করতে হয়, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। তো তোমরা সবাই বলতেছো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার নিয়মটা হলো ক্রস গুণফল বের করার পর তাদের মান বের করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি, ক্রস গুণফল বের করার পর তাদের মান বের করতে হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ক্রস গুণফল করা কতটা সময় সাপেক্ষ, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। কিন্তু এই প্রশ্নটা যখন ভর্তি পরীক্ষায় আসবে তখন তুমি একটু টেকনিক্যালি চিন্তা করবে ভাইয়া, টেকনিক্যালি চিন্তা করবে। টেকনিক্যালি চিন্তাটা কি দেখো, টেকনিক্যালি চিন্তাটা হচ্ছে এই যে 2 6 কত গুণ হয়েছে 3 গুণ, আমি আবার বলতেছি 2 6 কত গুণ হলো 3 গুণ, -3 -9 কত গুণ হলো 3 গুণ, তারপর 4 12 কত গুণ হলো 3 গুণ। তার মানে অনুরূপ সহগগুলোর অনুপাত কি হয়ে গেছে, সবাই আমাকে বলো অনুরূপ সহগগুলোর অনুপাত কি হয়ে গেছে, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়ে গেছে। আর যখন অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয় তখন ক্ষেত্রফলের মান কত, সবাই আনসার দাও। অনুরূপ সহগগুলোর অনুপাত যখন সমান হয় তখন ক্ষেত্রফলের মান কত, তাহলে এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের মান কত হবে, সবাই উত্তর দাও ভাইয়ারা আমার। তাহলে বলো এই দুইটা ক্ষেত্র ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 0। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তুমি যখন এইচএসসি পরীক্ষার এমসিকিউ আনসার করতে যাবা, তখন যখনই তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলবে তুমি অবশ্যই চেক করে নিবা যে এখানে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান কিনা। আর যদি অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয় তাহলে ওই ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 0। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে একদম চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা। আজকে দেখো আমরা পরের প্রবলেমটা একটু সলভ করব ইনশাআল্লাহ। যে এখানে আমি যদি বলতাম এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এখানে যে দুইটা ভেক্টর আছে সেই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, সবাই আনসার দাও।
যে যখন অনুরূপ সহগুণার অনুপাত সমান হয় তখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হয়। তাহলে এখানে যেহেতু অনুরূপ সহগুণার অনুপাত সমান, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। তাহলে অনুরূপ সহগুণার অনুপাত সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। আমরা জানি যখন অনুরূপ সহগুণার অনুপাত সমান হয় তখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হয়, না হলে 180 ডিগ্রি হয়। তাহলে তুমি নরমালি কত আনসার করবা, 0 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু অনুরূপ সহগুণার অনুপাত সমান, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। অনুরূপ সহগুণার অনুপাত সমান, তাই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এবার তোমরা সবাই ছোট্ট একটা কাজ করো ভাইয়া, আমরা সরল রেখার একটা প্রবলেম করি। 4 নম্বরে দেখো ম্যাথের একটা প্রবলেম আমার চলে আসছে। ম্যাথ 3x 2y 7 0, আরেকটা হলো 6x ay 14 0। তাহলে এখানে তোমাকে বলছে a এর মান কত হলে রেখা দুইটা সমান্তরাল। ম্যাথের প্রবলেম সলভ করে দেখো একই কনসেপ্ট দিয়ে, a এর মান কত হলে রেখাদ্বয় সমান্তরাল, রেখাদ্বয় সমান্তরাল। তাহলে এখন এই সমান্তরাল হওয়ার কন্ডিশনটা কি। সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে x বাই x, ওই যে i বাই i, তার মানে 3/6 ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই -a, 3/6 ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই -a। তাহলে ক্যালকুলেশন করলে 3a ইকুয়াল টু 12, তাহলে এর মান কত হবে 4। তাহলে 3a সমান 12, তাহলে এর মান কত হবে ভাইয়া 4। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এবার তুমি যদি খেয়াল করো, তুমি ক্লাস 2 তে চলে যাও, দেখো হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলো তোমাদেরকে হয়তো অনেকে পেইন দিছে। হুইটস্টোন ব্রিজ তোমাদের এই অঙ্কগুলো পেইন দিছে কে কে আমাকে একটু জানাও যে ভাইয়া হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলো আমাকে পেইন দিয়ে শেষ করে ফেলছে, এই অঙ্কগুলোকে একটু তামাতামা করে দেন। এই হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলো তামাতামা করে দিতে চাও কে কে, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে হুইটস্টোন ব্রিজ বেশি হলে নট হবে। বেশি হলে নরমাল বিয়োগ শ্রেণীতে, কম হলে ইনভার্স বিয়োগ সমান্তরালে, কম হলে ইনভার্স বিয়োগ সমান্তরালে। খেয়াল করো দেখো এই অঙ্কগুলা কত বড়, এটা নিয়ে তোমাদের খুব ভালো আইডিয়া আছে যে কত প্যাচে ভরপুর, এটা সম্পর্কে তোমার খুব আইডিয়া আছে। ইনশাআল্লাহ আমরা এর ভেতরে যত প্যাচ আছে, এই অঙ্কের ভেতরে যত নাড়িভুড়ি আছে, সেটাকে জাস্ট একটা ফু দিয়ে সলভ করে ফেলবো। সবাই খুব সুন্দর করে একটা ফু দাও, ফু, একটা ফু দিয়ে দাও, ইনশাআল্লাহ দেখবা যে প্রত্যেকটা অঙ্ক সলভ হয়ে যাবে। খেয়াল করো এখানে আমরা ফার্স্ট অঙ্কটা করি। দেখো আমার এখানে চারটা রোধ কত দেয়া আছে, 8 12 16 20, এই চারটা রোধ দেয়া আছে 8 12 16 20। এখন তোমাকে বলছে কোন বাহুতে রোধ যুক্ত করতে বলছে ভাই বলো, কোন বাহুতে রোধ যুক্ত করতে বলছে সবাই, যে এখানে কোন বাহুতে রোধ যুক্ত করতে বলছে সবাই একটু কমেন্ট করে জানাও না ভাইয়া যে কোন বাহুতে রোধ যুক্ত করতে বলছে। এখানে তোমাকে বলছে চতুর্থ বাহুতে কত মানে রোধ যুক্ত করলে বৃষ্টা সাম্যাবস্থায় থাকবে। যারা এখনো শীট ডাউনলোড করে নেই, শীটটা ডাউনলোড করে নিয়ে ক্লাস করতে বসো ভাইয়া। যে তোমার এখানে প্রশ্নটা হলো চতুর্থ বাহুতে কত মানে রোধ যুক্ত করলে বৃষ্টা সাম্যাবস্থায় থাকবে। এই যে বাহুতে রোধ যুক্ত করতে বলবে সেইটাকে তুমি আপাতত হাত দিয়ে বন্ধ করো, যেখানে রোধ যুক্ত করতে বলবে সেটা তুমি হাত দিয়ে বন্ধ করো। দেখো ম্যাজিকটা কিভাবে খেলতে হয়, ম্যাজিক যে এখানে বলো তো দেখি 8 16 কয় গুণ হইছে, 8 16 কত গুণ হইলো, 8 16 হইছে দ্বিগুণ। তাহলে 8 16 যদি দ্বিগুণ হয় তাহলে 12 কয় গুণ হবে, দ্বিগুণ। তাহলে 12 দ্বিগুণ হলে খেয়াল করো এই যে 12 দ্বিগুণ হলে তাহলে কত হবে 24। তাহলে 12 দ্বিগুণ হলে হবে 24। দেখো 8 16 দ্বিগুণ হইছে, তাহলে 12 দ্বিগুণ হবে, তাহলে কত হবে 24। তাহলে তুমি পাইছো হলো 24 আর এখানে আছে কত 20। তাহলে যেটা পাইছো সেটা কি বেশি না কম, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। যেটা পাইছো সেটা কি বেশি না কম, এভরিবডি যেটা পাইলা যে 8 16 দ্বিগুণ, তাহলে এই যে 12 কয় গুণ হবে, দ্বিগুণ। তাহলে 12 যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে 24। তাহলে যেটা পাইছো সেটা বেশি না কম, বেশি। তাহলে যেটা পাইলা সেটা বেশি, তাহলে বেশি হলে কি করবা
নরমাল বিয়োগ করবা। তা 24 আর 20 এর নরমাল বিয়োগ করলে কত হয়? 24 থেকে 20 বাদ দিলে কত হয় ভাইয়া বলো? 24 থেকে 20 বাদ দিলে হয় 4। 24 থেকে 20 বাদ দিলে হয় 4। তাহলে आंसर হবে এই 4 ওহম কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে। তোমার 2 পাতার অঙ্ক এক লাইনেই কমপ্লিট, মুখে মুখে কমপ্লিট। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যখনই বেশি হবে তখন আমি নরমাল বিয়োগ করে দেব আর যুক্ত করব কিসে? শ্রেণীতে। তাহলে পাইছি হলো 24 আর আছে হলো 20। তাহলে যেটা পাইছি সেটা কি বেশি? তাহলে বেশি হলে আমি কি করব? নরমাল বিয়োগ করে দেব। চলো 24 থেকে 20 বাদ দিলে কত হয়? 4। তাহলে 4 ওহম কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের। পরের প্রবলেমটা দেখো, 4 12 8 20। যে খুব ভালো করে বুঝিও যে এখানে পরের 2 নম্বর অঙ্কটা হচ্ছে 4 12 8 20। এখানে তোমাকে কোন বাহুতে যুক্ত করতে বলছে? চতুর্থ বাহুতে রোধ যুক্ত করতে বলছে। চতুর্থ বাহুতে, চতুর্থ বাহুতে। তাহলে তুমি চতুর্থ বাহু অফ রাখো ভাইয়া, চতুর্থ বাহু অফ রাখো। তাহলে চতুর্থ বাহুতে কত স্থাপন করতে হবে একটু হিসাব করো তো ভাইয়া। এই জায়গায় চতুর্থ বাহুতে তাহলে কত স্থাপন করা লাগবে? সবাই একটু কমেন্ট করে জানাও। 4 12 3 গুণ, 4 12 3 গুণ, তাহলে 8 3 গুণ হবে। তাহলে চতুর্থ বাহুতে কত স্থাপন করা লাগবে? চতুর্থ বাহুতে কত স্থাপন করা লাগবে? সবাই একসাথে যে চতুর্থ বাহুতে তাহলে আমরা কত স্থাপন করব? তাহলে চতুর্থ বাহুতে আমরা স্থাপন করব 24 24 24। তাহলে খেয়াল করো এই জায়গায় চতুর্থ বাহুতে স্থাপন করা লাগবে হলো 24। তাহলে এই যেটা স্থাপন করা লাগবে সেটা কি বেশি না কম? তাহলে आंसर কত হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে তাহলে চতুর্থ বাহুতে তোমার 24 স্থাপন করতে হবে, আছে কত? 20। তাহলে যেটা আছে সেটা কি বেশি, মানে এই যে যেটা পাইলা সেটা কি বেশি? তাহলে বেশি হলে তুমি কেমন বিয়োগ করবা? বেশি হলে তুমি নরমাল বিয়োগ করবা। তাহলে 24 থেকে 20 বাদ দিবা, তাহলে কত হবে? 4। তাহলে 4 ওহম রোধ কিসে যুক্ত করতে হবে? সবাই বলো। 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে। আমরা পরের প্রবলেমের দিকে যাই একটু ভাইয়া। পরের প্রবলেমটা দেখো, যে পরেরটা কি দেওয়া আছে দেখো। 4 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর হলো 4 6 8 10। 4 6 8 10। এবারও কোন বাহুতে যুক্ত করতে বলছে? সবাই आंसर বলো কি হবে? চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে? তাহলে চতুর্থ বাহুটা তুমি আঙ্গুল দিয়ে বন্ধ করবে। চতুর্থ বাহুটা আঙ্গুল দিয়ে বন্ধ করো, তাহলে आंसर কত হবে দেখো ভাইয়া। সবাই আমাকে বলো তাহলে এই যে চতুর্থ বাহুতে তাহলে কত মানের রোধ যুক্ত করতে হবে? সবাই আমাকে একটু आंसरটা বলে দাও। 4 8 দ্বিগুণ, তাহলে 6 ও কয় গুণ হবে? দ্বিগুণ। তাহলে এখানে কত হবে বলো? এখানে সবাই आंसर সঠিক উত্তর দিচ্ছ, দ্যাটস গ্রেট। 2 ওহম, থ্যাংক ইউ। তাহলে এখানে এই জায়গায় তাহলে 6 12, তাহলে এখানে আছে 10। তাহলে এখানে 2 ওহম কোন সমবায় যুক্ত করতে হবে এভরিবডি? তাহলে 2 ওহম কোন সমবায় যুক্ত করতে হবে? তাহলে 2 ওহম শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, থ্যাংক ইউ। আমরা 4 নম্বর প্রবলেমটা সলভ করব। 4 নম্বর, তো 4 নম্বরে তোমার কি কি বলছে? 4 নম্বরে হলো 2 4 3 9, 2 4 3 9। দেখো হুইটস্টোন ব্রিজের অঙ্ক কত ভাগ ছিল তাদের, একদম দেখে দেখে নিমিষেই সলভ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। 2 4 3 9। তাহলে আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, যে আমরা এখানে কাকে চতুর্থ বাহুতে যুক্ত করতে বলছে, তাহলে আমি কাকে বন্ধ করব? চতুর্থ বাহুতে যুক্ত করতে বলছে, তাহলে আমি কাকে বন্ধ করব? হ্যাঁ, চতুর্থ বাহুতে যুক্ত করতে বলছে, তাহলে আমি চতুর্থ বাহুটা বন্ধ করব। তাহলে বলো তো দেখি চতুর্থ বাহুতে কত হওয়া লাগবে? সবাই আমাকে এটা একটু জানাও যে চতুর্থ বাহুতে তাহলে কত হতে হবে? যে এই জায়গায় 2 4 দ্বিগুণ, 2 4 দ্বিগুণ, তাহলে 3 কত হবে এখানে? 2 4 দ্বিগুণ, তাহলে 3 কত হবে ভাইয়া? 2 যদি 4 দ্বিগুণ হইছে তাহলে 3 ও কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে 3 দ্বিগুণ হলে কত হবে ভাই? এই জায়গায় 2 4 দ্বিগুণ, তাহলে 3 ও কয় গুণ হবে? দ্বিগুণ। তাহলে কত হবে? 6। তাহলে এখানে তোমার আসছে হলো 6। তাহলে যেটা পাইছো সেটা কি বেশি না কম? সবাই আমাকে বলো, যেটা পাইছো সেটা কি বেশি না কম? তাহলে যেটা পাইছো সেটা কি বেশি না কম? তাহলে যেটা পাইছো এবার সেটা কম। তাহলে কম হলে কেমন বিয়োগ করতে হয় এভরিবডি? যে আমার যখন কম হয় তখন কেমন বিয়োগ করতে হয়? যখন কম হয় তখন আমাদের ইনভার্স বিয়োগ করতে হয়, ইনভার্স বিয়োগ। তার মানে এবার 6 থেকে 9 বিয়োগ করব, ঠিক আছে, কিন্তু এই বিয়োগটা হবে ইনভার্স বিয়োগ।
আর ইনভার্স বিয়োগের নিয়মটা হচ্ছে এইটা ইনভার্স মাইনাস এইটা ইনভার্স করার পরে হলো হোল ইনভার্স। আমি আবারও বলতেছি, যেমন যদি 3 আর 6 এর ইনভার্স বিয়োগ করলে কত হবে, তাহলে এই যে 3 ইনভার্স মাইনাস 6 ইনভার্স তারপরে হলো হোল ইনভার্স। তাহলে এখানে 6 আর 9 এর ইনভার্স বিয়োগ মানে কি 6 ইনভার্স মাইনাস 9 ইনভার্স করার পরে হলো হোল ইনভার্স। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে হবে। তবে তুমি যদি মনে করো যে ভাইয়া তুমি যদি মনে করো এটা দেখে দেখে এক লাইনে আনসার বলে দিতে চাও, তাহলে তুমি যে কাজটা করবা, উপরে নিবা হলো গুণফল, উপরে নিবা হলো গুণফল, তার মানে 6 × 9 6 আর 9 এর গুণফল, আর নিচে নিবা হলো বিয়োগফল। তাহলে এটা যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে বিয়োগফল, তার মানে হলো 9 - 6, তার মানে 54 ডিভাইডেড বাই 3, তার মানে 18 ওহম। তাহলে এই যে যখন কম হয় ইনভার্স বিয়োগ যখন আমরা করি তখন আমাকে কোন সমবায়ে যুক্ত করতে হবে ভাইয়া? যখন আমরা ইনভার্স বিয়োগ করব তখন আমরা কোন সমবায়ে যুক্ত করব? ইনভার্স বিয়োগের ক্ষেত্রে তাহলে কোন সমবায়ে যুক্ত করব? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। ইনভার্স বিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই সমান্তরালে যুক্ত করব, সমান্তরালে। তোমাদের এই রকম ক্যালকুলেশন কিন্তু অনেক সময় করা লাগবে। যেমন 3 আর 6 এর তুমি যদি ইনভার্স যোগ করতে চাও, এখানে আমরা এখানে 3 আর 6 এর কেমন যোগ করতেছি, এখানে 3 আর 6 এর ইনভার্স যোগ করতেছি, ইনভার্স যোগ। আর এই ইনভার্স যোগ করতে গেলে আমাকে 5-6 লাইন ক্যালকুলেশন করা লাগবে। তুমি যদি মনে করো যে এই 5-6 লাইন ক্যালকুলেশন আমি করব না, কিভাবে আমি এক লাইনে করব, তো এক লাইনে ইনভার্স যোগ করার নিয়মটা হচ্ছে সব সময় এই জায়গায় যখন তুমি যোগ করবা উপরে হলো গুণফল নিচে হলো যোগফল, আর যখন তুমি বিয়োগ করবা উপরে হলো গুণফল নিচে হলো বিয়োগফল। তাহলে এখানে 3 × 6 তার মানে হলো 18, আর 3 আর 6 হলো 9, তার মানে এটার যোগফল হবে 2। আবার 3 ইনভার্স থেকে যখন তুমি 6 ইনভার্স বাদ দেওয়ার পর হোল ইনভার্স করবা, এটা খুব দ্রুত করার নিয়মটা হচ্ছে উপরে গুণফল ঠিকই আছে আর নিচে হলো তাদের বিয়োগফল, তার মানে 18/3, তার মানে এটা হলো 6। সবাই আমাকে বলো এই ইনভার্স বিয়োগফল আর ইনভার্স যোগফল এই দুইটা জিনিস বের করা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং তোমরা এই সহজ প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা পরের প্রবলেমটা সলভ করি। ভাই পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম সলভ করি। পরের প্রবলেমে কি বলছে বলো? পরের প্রবলেম 5 নম্বরে যেটা বলছে 5 ওহম 15 ওহম 20 ওহম 100 ওহম, 5 15 20 100। তাই তোমাকে বলছে চতুর্থ বাহুতে কত মানে রোধ যুক্ত করলে 20টা সাম্যাবস্থায় থাকবে? চতুর্থ বাহুতে তাহলে আনসার কত হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। চতুর্থ বাহুতে কত মানে রোধ যুক্ত করলে 20টা সাম্যাবস্থায় থাকবে? চতুর্থ বাহুতে কত মানে রোধ স্থাপন করলে 20টা সাম্যাবস্থায় থাকবে? সবাই একটু দেখো, ক্যালকুলেশন করো। আমি জানি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে যে চতুর্থ বাহুতে কত মানে রোধ স্থাপন করলে 20টা সাম্যাবস্থায় থাকবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, 5 15 কয় গুণ হয়েছে? 3 গুণ। তাহলে 20 তাহলে কত হবে? 3 গুণ হলে কত হবে? 60। তাহলে 20 3 গুণ হলে হবে 60। কিন্তু যেটা পাইছো সেটা কি বেশি না কম? সবাই আমাকে বলো, যেটা পাইলা সেটা কি বেশি না কম? তাহলে যেটা পাইছো সেটা হচ্ছে কম, তাহলে যেটা পাইছো সেটা হলো কম। তাহলে কম হলে কি করতে হবে? নরমাল বিয়োগ না ইনভার্স বিয়োগ? তাহলে কম হলে তোমার কোন বিয়োগ করতে হবে? তাহলে যেটা পাইছো সেটা তো তুমি কম পাইছো, যেটা ছিল তার চেয়ে কম, তাহলে কম হলে তোমার কোন বিয়োগ করতে হবে? ইনভার্স বিয়োগ। তার মানে এখানে आंसर হবে 60 ইনভার্স মাইনাস 100 ইনভার্স হোল ইনভার্স, 60 ইনভার্স মাইনাস 100 ইনভার্স হোল ইনভার্স। আর এটা সহজে করার নিয়মটা কি? উপরে হলো গুণফল, উপরে হলো গুণফল আর নিচে হলো বিয়োগফল। তাহলে যখন বিয়োগ করব উপরে গুণফল নিচে বিয়োগফল। সবাই বলো তাহলে आंसर কত হবে এবং কোন সমবায়ে যুক্ত করতে হবে? आंसर কত হবে এবং কোন সমবায়ে যুক্ত করতে হবে? দ্যাটস গ্রেট। বিথি সঠিক উত্তর দিছো, সিয়াম সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। সবাই সঠিক উত্তর দিছে। এখানে সানজিদা আক্তার তুফা সঠিক উত্তর দিছে, দ্যাটস গ্রেট। সাগর রয় সঠিক উত্তর দিছে, থ্যাংক ইউ সাগর। তো আরো অনেকেই তোমরা সবাই একদম সঠিক উত্তর দেখা প্রশ্নটা দেওয়ার সাথে সাথে দিছো, দ্যাটস গ্রেট। আমাদের সাথে মেধা সাহা বলছে সঠিক উত্তর, থ্যাংক ইউ। তো সবাই এই টপিকটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এই পর্যন্ত। আর এখন কিন্তু আস্তে আস্তে আমরা ক্লাসের মেইন পার্টে
আস্তে আস্তে আমরা চলে যাব ক্লাসের মেইন পার্টে। তো তোমাকে যে কাজটা করতে হবে সবাই, এই যে আমাদের এই ক্লাসের সুফলগুলা দেখো, হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলা তুমি আগে কিভাবে করছো, তুমি ভাইয়া তোমার বিবেককে প্রশ্ন করো ভাইয়া। আমি তোমাকে কোনো শর্টকাট শেখাই নাই, আমি জাস্ট ওই প্রথমে এই একটা লাইন শেখাইছি। দেখো ভাইয়া, কোনো আলাদা শর্টকাট সূত্র না। এই জায়গায় আমরা এখানে কি করছি যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা দেখে দেখে আমরা আনসার করতে পারছি। তো এই সহজ জিনিসগুলো যদি সবাই যখন শিখতে পারবে, তখন তার ভিতরে কিন্তু ফিজিক্সের ভয় আর কাজ করবে না, ম্যাথমেটিক্সের ভয় কাজ করবে না। সুতরাং এই সহজ ক্লাসগুলো তোমরা একটু চেষ্টা করো তোমাদের চারপাশে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য। সবার কাছে একদম আনাচে কানাচে সবাই ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনো ক্লাস শেয়ার করো নাই তারা এখনই ক্লাসটা শেয়ার করে দাও। আর সবাই তোমাদের বন্ধুদের মেনশন করো, যে তাদেরকে মেনশন করো যাতে সবাই ক্লাসে আসতে পারে এবং আমরা সবাই মিলে মজা করে ক্লাসটা করতে পারি। তোমাদেরকে একটু বেশি বেশি বন্ধুদের মেনশন করতে হবে ভাইয়া। তোমরা যদি এই কাজটা না করো তাহলে এই ইন্সপিরেশন আসবে কই থেকে? হ্যাঁ, অঙ্ক কি তাহলে কঠিন করাই দেবো? বলো। তোমরা যদি দেখা গেছে যে হচ্ছে চারপাশ, এটা স্পিড আউট করে দিতে হবে, সব জায়গায় ছড়াই দিতে হবে, যাতে সহজে সবাই এই সহজে পড়াশোনার অ্যাক্সেসটা পেয়ে যায়, সবাই যাতে সহজে শিখতে পারে। শুধুমাত্র তো একা শিখলে হবে না। তো সবাই কাইন্ডলি আমার লক্ষ্মী ছোট ভাই ছোট বোনেরা, তোমরা প্রত্যেককে বন্ধুদের মেনশন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি দেখতে চাই কারা কারা ক্লাসটা শেয়ার করছো। এখনো আমাদের সাথে 250 জন আছো, দেখি কারা কারা ক্লাসটা শেয়ার করছো, দেখি আমি দেখতে চাই। সবাই আমাকে বলো যে ভাই কারা কারা ক্লাস শেয়ার করছে, দেখি। প্রত্যেকে ক্লাস শেয়ার করে দাও ভাইয়া। তোমরা যে গ্রুপে আছো, যে যেখানে আছো, ক্লাসটা শেয়ার করে দাও। এবার আমরা পরের প্রবলেম আসবো। লেখো, লব্ধি মাঝে ক্রিয়া করে, কোন দিকে, এক্সাক্ট কোন দিকে বুঝতে সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক আঁকতে হবে। হ্যাঁ, আর সামান্তরিকের কর্ণই হয় লব্ধি। সামান্তরিকের কর্ণই হয় লব্ধি। তাহলে বলো, দুইটা ভেক্টরের লব্ধি খুব ভালো করে বুঝিও। এইটা একটা ভেক্টর, পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর। খুব ভালো করে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিস আলোচনাগুলো, যে এখানে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। তাহলে পি আর কিউ এর লব্ধি অবশ্যই কোথায় ক্রিয়া করবে? পি আর কিউ এর লব্ধি অবশ্যই ক্রিয়া করবে পি আর কিউ এর মাঝে। পি আর কিউ এর এক্সাক্ট কিন্তু মাঝে না, পি আর কিউ এর মাঝে। সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে মাঝে যে কোনো একটা জায়গায় ক্রিয়া করবে। এখন মাঝে ক্রিয়া করবে, ঠিক আছে। আমরা স্থিতিবিদ্যার ক্লাসে শিখছিলাম লব্ধি সবসময় কার কাছাকাছি থাকতে চায়? ছোট বলের কাছাকাছি থাকতে চায় না বড় বলের কাছাকাছি থাকতে চায়? একটু আমাকে কমেন্ট করে জানাও তো দেখি ভাইয়া, যে এই জায়গায় লব্ধি সবসময় কার কাছাকাছি থাকতে চায়? ছোট বলের কাছাকাছি না বড় বলের কাছাকাছি? এভরিবডি, লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি থাকতে চায়, তাই না? যে তোমার এক পাশে দাঁড়ায় আছে বাংলার কিং খান সাকিব খান, আর একদিকে হচ্ছে এই হলিউডের কিং, বলিউডের কিং খান শাহরুখ খান। তুমি অটোগ্রাফ নিতে কার দিকে যাবা? অবশ্যই তুমি শাহরুখ খানের দিকে যাবা। কেন শাহরুখ খানের দিকে যাবা? কারণ শাহরুখ খানের যশ, প্রতিপত্তি, খ্যাতি বেশি। তাহলে লব্ধিও সবসময় কার কাছাকাছি থাকতে চাবে? অবশ্যই বড় বলের কাছাকাছি থাকতে চাবে। তাহলে ভাইয়া এই কিউ আর পি এর মধ্যে কে বলো? পি বলো। তাহলে এই জায়গায় পি এর কাছাকাছি থাকতে চাবে। এখন পি এর কাছাকাছি ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন দিকে বোঝার জন্য আমাকে কি করতে হবে? তাহলে লব্ধি মাঝামাঝি বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। এক্স্যাক্ট কোন দিকে বোঝার জন্য কি করতে হবে? আমাকে সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমি পি বাহু আর কিউ বাহুকে নিয়ে সামান্তরিক আঁকবো। তাহলে সামান্তরিক কিভাবে আঁকে ভাইয়া? তা দেখো, সামান্তরিক আঁকার নিয়মটা হচ্ছে, আমি এখানে পি এর সমান্তরাল বাহু আঁকবো, আবার কিউ এর সমান্তরাল বাহু আঁকবো। তো যখন আমার সামান্তরিক আঁকা শেষ হয়ে গেল, তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটাই হবে লব্ধির মান। তাহলে এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটাই হবে লব্ধির মান। তার মানে এই কর্ণটা, এটাই হচ্ছে আমাদের লব্ধি। তার মানে আর সমান আমরা কি লিখতে পারবো? পি প্লাস কিউ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও।
সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? দেখো ভাইয়া, যদি ক্লিয়ারলি বোঝো, একদম আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক দেখো কিভাবে এই কনসেপ্টটা দিয়ে, ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে অনেক জটিল জটিল বড় বড় অঙ্ক কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো এখানে বলছে দুটি বলের লব্ধির মান 40 নিউটন। তার মানে লব্ধির মান, এক নম্বর অঙ্ক দেখো, দুইটার লব্ধির মান 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন। তার মানে একটা বল হলো 30 নিউটন, একটা বলের মান হলো 30 নিউটন, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে ক্ষুদ্রতর বল হলো 30 নিউটন, এটা হলো আমাদের ক্ষুদ্রতর বল। হ্যাঁ, এটা হলো ক্ষুদ্রতর বল 30 নিউটন, যার সাথে লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে এটা হলো ক্ষুদ্রতর বল, এইটা হলো লব্ধি। তাহলে বলো তো দেখি, লব্ধি সবসময় কোথায় থাকে? মাঝে থাকে। লব্ধি সবসময় মাঝে থাকে। তাহলে আরেকটা বল কোন পাশে অবস্থিত হবে? বাম পাশে অবস্থিত হবে না ডান পাশে অবস্থিত হবে? লব্ধি কিন্তু সবসময় মাঝে থাকে। তাহলে আরেকটা বল কি বাম পাশে অবস্থিত হবে না ডান পাশে অবস্থিত হবে? সবাই আমাকে বলো, এটাকে তাহলে আরেকটা বল কোন পাশে অবস্থিত হবে? তাহলে আরেকটা বল অবশ্যই ডান পাশে অবস্থিত হবে। তাহলে এই জায়গায় ডান পাশে অবস্থিত হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বড় বলটা। এখন খেয়াল করো, এটা যেহেতু লব্ধি, তাহলে এইটা হবে এই ভেক্টর আর এই ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ। তাহলে এটা যেহেতু লব্ধি, তাহলে এই লব্ধিটা হবে এই ভেক্টর আর এই ভেক্টর দ্বারা গঠিত। আমাকে কি করতে হবে? একটা সামান্তরিক আঁকতে হবে, সেই সামান্তরিকের কর্ণ। আচ্ছা, এখন ঠিক হয়ে যাবে, ব্লাডের প্রবলেম এখনই সলভ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন সবকিছু অলৌকে কিনা, এখন সব অলৌকে কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে এই বড় বলটা বের করতে হবে। তাহলে এই বড় বলটা কি? এই আমাদের এই সমকোণী ত্রিভুজের কেমন? সবাই আমাকে বলো, বড় বলটা সমকোণী ত্রিভুজের বড় বলটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি হবে? অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে কত হবে বলো? এটা হবে লম্ব স্কয়ার হলো 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার। তার মানে এটা হচ্ছে তোমার 50 নিউটন। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখন আমরা 2 নম্বর প্রবলেমটা একটু সলভ করে দেখো ভাই। 2 নম্বর, তো 2 নম্বরে তোমাকে কি বলছে? 2 নম্বর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 আসা একটা প্রশ্ন, একদম সেম প্রশ্ন, 8-9 আসা একটা কোশ্চেন। তাহলে এখানে বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল P নিউটন এবং 12 নিউটন। তার মানে P নিউটন আর 12 নিউটন মানে দুটি বলের লব্ধি, এই লব্ধি হচ্ছে 3√7। তাহলে P নিউটন এবং 12 নিউটন মানে দুটি বলের লব্ধি হচ্ছে 3√7 নিউটন। এখানে বলছে যার ক্রিয়া রেখা P এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমার ভেক্টরটা হলো P এর সাথে লব্ধি, এটা হলো P এর সাথে লব্ধি 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে বলো তো দেখি, আরেকটা বল যে 12 নিউটন আছে, সেটা কি তাহলে বাম পাশে ডান পাশে অবস্থিত হবে না বাম পাশে অবস্থিত হবে? আরেকটা বল যেটা 12 নিউটন আছে, সেটা কোন পাশে অবস্থিত হবে? তাহলে আরেকটা বল, এটা কি আমাদের বাম পাশে অবস্থিত হবে, ডান পাশে অবস্থিত হবে না বাম পাশে অবস্থিত হবে? তাহলে অবশ্যই বাম পাশে অবস্থিত হবে। তাহলে এটা হলো 12, তাহলে এটা হলো 12। তাহলে r এর মান কত? 3√7। তাহলে r এর মান 3√7। তাহলে এই জায়গায় তাহলে আমাকে কি করতে হবে? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এটাকে নিয়ে আমাকে একটা কি আঁকতে হবে? সামান্তরিক। তাহলে সামান্তরিক, তাহলে এটা যদি 12 হয়, তাহলে এই পাশেরটাও কত হবে? 12। তাহলে p এর মান অতিভুজ হলো 12, লম্ব হলো 3√7। তাহলে p এর মান কি হবে? অতিভুজ থেকে ভূমি কি হবে? তাহলে অতিভুজ থেকে বাদ দিতে হবে। তাহলে ভূমি আমাদের কি করতে হবে? অতিভুজ থেকে বাদ দিতে হবে। তাহলে সবাই একটু বলো आंसर কত হবে? তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস 3√7 হোল স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস 3√7 হোল স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে এখানে 144 থেকে তুমি যদি 63 বাদ দাও, তাহলে তোমার আসবে হচ্ছে 144 থেকে 63 বাদ দিলে হলো √81, তার মানে হচ্ছে 9 নিউটন। সবাই আমাকে বলো যে একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা। আমরা এবার একটা কোশ্চেন করব যেটা ঢাকা বোর্ড 2018, তোমাদের টেস্ট পেপার খুললেই দেখবা যে ঢাকা বোর্ড 18,
তারপরে হলো দিনাজপুর বোর্ড 18, হ্যাঁ বোর্ডের কোশ্চেন সলভ করবো আমরা এবার ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 18, তো এই যে অল বোর্ড 2018 তে একটা কোশ্চেন আসছে, তো এখানে বলছে 8 নিউটন, আর এইটাও 8 নিউটন, আরেকটা বল দেয়া আছে হচ্ছে 2 নিউটন। তাহলে এখানে বলছে যে লব্ধির মান কত। এক নম্বরে বলছে যে হচ্ছে নিট বলের মান কত। নিট বল মানে হলো লব্ধি বল, নিট বল মানে লব্ধি বল। তাহলে সবাই আমাকে বলো তো দেখি 8 আর 2 পরস্পর বিপরীত দিকে, তাহলে 8 আর 2 যখন দুইটা বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান কি হয়? বল দ্বয়ের কেমন হয় বলো, যোগফল না বিয়োগফল? দুইটা বল যখন পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে, যে 8 নিউটন বল আর 2 নিউটন বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে লব্ধির মান কি হবে? এই দুইটা বলের যোগফল হবে না বিয়োগফল হবে? তাহলে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে লব্ধির মান অবশ্যই হবে বিয়োগফল। এইটা মনে রাখবা যে হচ্ছে বিপরীত দিকে বিপরীত দিকে বি মানে বিয়োগফল, তাহলে এই জায়গায় খেয়াল করো, তাহলে 8 আর 2 এই দুইটার মিলিত ক্রিয়ায় লব্ধির মান কত হবে? তাহলে 8 আর 2 এর বিয়োগফল, তাহলে 8 আর 2 এর বিয়োগফল মানে কত? 6। তাহলে 8 আর 2 এর মিলিত ক্রিয়ায় লব্ধির মান হবে 6। তাহলে এখন তোমার ভেক্টর কয়টা? এখন তোমার ভেক্টর হলো দুইটা, একটা হলো 6 নিউটন আর একটা হলো 8 নিউটন। তাহলে এখন এদের লব্ধির মান বের করতে গেলে কি করতে হবে? তাহলে তোমাকে একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে 8 আর 6 কে ধরে একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে এটার কর্ণটা হবে কি? লব্ধি। তাহলে এইটা হবে আমাদের লব্ধির মান। এইটা 6 হলে এই পাশেরটাও কত? 6। এইটা 6 হলে এই পাশেরটাও 6। তাহলে আরটা আমাদের কি হয়ে গেছে? অতিভুজ হয়ে গেছে না? তাহলে সবাই আমাকে বলো লব্ধির মান কত হবে? তাহলে লব্ধি যেহেতু আমাদের অতিভুজ হয়ে গেছে, তাহলে লব্ধির মান কত হবে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। ইশরাত মেরি, আমি তোমার নাম পড়ছি, একদম অনেক সুন্দর করে বললাম ইশরাত মেরি। হ্যাঁ, সবাই আমাকে বলো যে তাহলে আমাদের লব্ধির মান কত হবে? তাহলে 8 আর 6, তাহলে এখানে লব্ধির মানটা হবে √8² + 6² তার মানে হলো 10 নিউটন। তাহলে আমরা বুঝলাম এখানে লব্ধির মানটা হচ্ছে 10 নিউটন। দেখো ভাই এটা বোর্ডের কোশ্চেন সলভ করতেছ তুমি, তাহলে এখানে লব্ধির মান হলো 10 নিউটন। এবার আমাকে তোমার কি বলছে? এখানে একটা চিত্র দেয়া আছে ভাইয়া, এখানে একটা চিত্র, এই চিত্রতে এখানে যে তোমার যে বস্তুটা দেয়া ছিল, সবার কাছে শীট আছে তো ভাইয়া? এখানে যে বস্তুটা দেয়া ছিল তার ভর হলো 10 কেজি, তাহলে এখানে m এর ভর হলো 10 কেজি। তাহলে m এর মান যদি 10 কেজি হয়, তো তোমাকে এখানে বলছে যে বস্তুতে 1 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ সৃষ্টি হয়েছে এবং এই জায়গায় 36.87 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এই উক্তিটা সত্য কিনা? তো ঘ নম্বর প্রশ্নে কি চাইছে এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ঘতে তোমার কি বলছে? ঘতে বলছে যে এখানে যে বস্তুটা আছে তার ভর হলো 10 কেজি, এখানকার বস্তুটার ভর হলো 10 কেজি। তো তুমি কি করছো? এই 10 কেজি ভরের বস্তুর উপর এই বলটা প্রযুক্ত হয়, লব্ধি বল প্রযুক্ত হয়, সেখানে ত্বরণ সৃষ্টি হয়েছে 1 মিটার সেকেন্ড ইনভার্স টু, এবং সেটা 8 নিউটনের সাথে 36.87 ডিগ্রি কোণে গতিশীল হয়েছে। এই উক্তিটার সঠিকতা, এই উক্তিটা সঠিক কিনা এটা তোমাকে বিশ্লেষণ করতে বলছে। দেখো ভাইয়া কোনো সূত্র নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আমরা বেসিক সেন্স অ্যাপ্লাই করে ঘ নম্বরে সলভ করে ফেলবো, ঘ নম্বরে সলভ করে ফেলবো। দেখো তাহলে ঘতে আমরা দেখলাম লব্ধি বলের মান কত আসছিল, সবাই আমাকে বলো লব্ধি বলের মান কত আসছিল? তাহলে আমরা একটু আগে দেখলাম আমাদের লব্ধি বলের মান আসছিল 10 নিউটন। তাহলে লব্ধি বলের মান আসলো তোমার 10 নিউটন এবং তোমার ভরের মান কত? 10। তাহলে এখান থেকে আমি এর মান বের করব, তাহলে এর মান হবে 10/10, তার মানে মাত্র 1 মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে আমরা পেলাম যে ত্বরণের মান হলো 1 মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এই যে 1 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ সৃষ্টি হলো, তাহলে আমার প্রশ্নও কি বলা আছে? ত্বরণের মান কত হবে? 1 মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এই যে 1 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ সৃষ্টি হবে, তাহলে এই কথাটা কি আছে? সঠিক। তো আমি যেহেতু এখানে বলছি ত্বরণ সৃষ্টি হবে 1 মিটার সেকেন্ড ইনভার্স টু, তাহলে এই 1 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ সৃষ্টি হওয়ার কথাটা কি আছে বলো? সঠিক আছে। সবাই আমাকে বলো এইটা ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন 8 আর 2 এর মিলিত ক্রিয়ায় বলের মান কত? 8 আর 2 এর মিলিত ক্রিয়ায় বলের মান হলো 6, একটু আগে আমরা বের করছি। 8 আর 2 এর মিলিত ক্রিয়ায় বলের মান হলো 6। তাহলে লব্ধি এক্স্যাক্টলি কোন দিকে বোঝার জন্য আমাকে কি করতে হয়? সামান্তরিক আঁকতে হয়। তাহলে এই যে আমি সামান্তরিক আঁকছি ভাইয়া, দেখো সামান্তরিক আঁকলেই অঙ্ক, কঠিন অঙ্ক কিভাবে সহজ হয়ে যায়।
তাহলে এই পাশেরটা যদি 6 হয় তাহলে এই পাশেরটাও কি হবে 6, আর নিচেরটা কত দেওয়া আছে 8। তাহলে আমরা এবার এই থিটার মান বের করে দেখব, যে তোমাকে তো বের করতে হবে যে এখানে যে থিটার মান 36.87 দেয়া আছে সেটা সঠিক কিনা, এটাই তোমাকে যাচাই করতে হবে। তাহলে আমরা এই থিটার মানটা বের করি। তাহলে বলো তো দেখি tan থিটা, আমরা জানি tan থিটা সমান কি লেখা যায়, tan থিটা সমান কি লেখা যায়, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও tan থিটা সমান কি লেখা যায় এভরিবডি, যে tan থিটা এটা সমান আমরা কি লিখতে পারবো, tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাই না? tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই যে অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা হলো ভূমি, মনে রাখবা, সবাই লিখে নাও খাতায়, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা হলো ভূমি, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা ভূমি, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা ভূমি। তাহলে বলো এখানে ভূমির মান কত, তাহলে এখানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এখানে লম্বের মান কত, ভূমির মান কত, তাহলে ভূমি হলো 8, লম্ব হলো 6, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 6/8, tan ইনভার্স 6/8। তাহলে ক্যালকুলেশন করলে দেখবা এটা 36.87 ডিগ্রি আসবে, 36.87 ডিগ্রি আসবে। তাহলে উদ্দীপকে যে ডাটাগুলো দেয়া ছিল সেটা কি সঠিক না ভুল? তাহলে উদ্দীপকে যে দুইটা ডাটা দেয়া আছে সেই দুইটা ডাটাই সঠিক না ভুল বলো? তাহলে দুইটা ডাটা দেয়া আছে যে একটা ত্বরণ হবে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, যেটাও সঠিক। 36.87 ডিগ্রি কোণ সৃষ্টি হবে, সেটাও সঠিক। 36.87 ডিগ্রি কোণ সৃষ্টি হবে, সেটাও সঠিক। তার মানে উদ্দীপকের দুইটি ডাটাই সঠিক। তাই আমরা সৃজনশীলে ভয় পাই। দেখো আমি লব্ধির মান বের করা, দিক বের করা, বেসিক কোনো কিছুই তোমাকে শেখাই নাই। আমরা কমপ্লিটলি একটা বোর্ডে আসা সৃজনশীল সলভ করছি ভাইয়া, তাও অল বোর্ডে আসা একটা সৃজনশীল সলভ করছি, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে জাস্ট একটা লাইন পড়াইছি, লব্ধি মাঝে থাকে আর লব্ধি এক্সাক্ট কোন দিকে বোঝার জন্য সামন্তরিক আঁকতে হয়। এই সিঙ্গেল লাইন দিয়ে তুমি আজকে অনেক অঙ্ক সলভ করে ফেলতে পারবা। সবাই আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে ভয় পাওয়ার কোনো দরকার নাই। দেখো এটা কোন ক্লাসের কনসেপ্ট, 9-10 এর কনসেপ্ট। 9-10 এর কনসেপ্ট দিয়ে তুমি একদম মার কাট কাট করে বোর্ড কোশ্চেন সলভ করে ফেলতে পারতেছো। এই জায়গায় যে তোমার ভাইয়া, এই যে তোমরা সৃজনশীল নিয়ে ভয় পাও, এই যে নদী নৌকার অঙ্ক নিয়ে ভয় পাও, বৃষ্টির বেগ নিয়েও ভয় পাও, ভাই এখানে কোনো কনসেপ্টই নাই, কিছুই নেই, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এইটুকু ডাটা যে জানে সে যে কোনো অঙ্কই সুন্দর করে সলভ করতে পারে, শুধুমাত্র তাকে সহজ করে চিন্তা করতে হয়। দেখো ভাইয়া আজকে আমি তোমাকে একটু 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 আবেগ মানে আবেগ দিয়ে চিন্তা করো না, একটু বাস্তববাদী হও ভাইয়া, একটু বাস্তববাদী হও। আজকে তুমি যে হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলা করছো একটু চিন্তা করো, ভালো করে চিন্তা করো, বুকে হাত দিয়ে চিন্তা করো যে আজকে যে তুমি হুইটস্টোন ব্রিজের অঙ্কগুলা করছো এগুলা করতে তুমি আগে কতক্ষণ সময় লাগাইতা। আমি তোমাকে এখানে কোনো সূত্র দেই নাই, কোনো কিছু বলি নাই, সবার আগে ভেক্টর পড়ানোর জন্য আমি একটা লাইন পড়াইছি, সেই লাইনটা দিয়ে একদম এখন বলো তো দেখি হুইটস্টোন ব্রিজের বড় বড় অঙ্কগুলা তুমি কি দেখে দেখে উত্তর বলতে পারবে কি পারবে না? তাহলে দেখো এই অঙ্ক তুমি যদি আগে করতা তোমার 2 মিনিট সময় লাগতো অ্যাটলিস্ট, বা 3 মিনিট সময় লাগতো। এখন যখন এমসিকিউতে আসবে তুমি তো এখন 5 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে, তোমার 1 মিনিট বেঁচে যাবে, 2 মিনিট বেঁচে যাবে। এটা দিয়ে যখন তুমি ভর্তি পরীক্ষায় আগায় যাবা, যে দেখা গেছে ভর্তি পরীক্ষায় গেলা ওই 2 মিনিটে তুমি আরো 2টা এমসিকিউ সলভ করতে পারবা। আর এই 2টা এমসিকিউ পারা মানে কি, 2টা এমসিকিউ পারা মানে ভর্তি পরীক্ষায় তোমার পজিশন 2000 আগায় যাওয়া। কোথাও গিয়ে যদি মনে হয় আমি ইজিলি শিখে 2 নম্বর বেশি পাবো, 5 নম্বর বেশি পাবো, তোমার সেই জিনিসটা গ্রহণ করা উচিত, তোমাকে সেই জায়গায় যাওয়া উচিত। কারণ ভর্তি পরীক্ষাটা A+ পাওয়া না, ভর্তি পরীক্ষাটা হলো সবার মধ্যে নিজেকে মানে যাচাই করা। ঠিক বুয়েট তুমি কত যদি সবাই যদি পুরো নম্বর পায়, বুয়েট কিন্তু নিবে 1000 জনকেই, তোমাকে সেই 1000-এর ভেতরে ঢুকতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যে কয়টা সিট সেই সিটের মধ্যে ঢুকতে হবে। আর এটা তোমার একদম তোমার যেমন সারা জীবনের স্বপ্ন, তোমার অভিভাবকের সারা জীবনের স্বপ্ন। তো তুমি যদি মনে করো যে আমি প্রত্যেকটা ব্যাপারই এভাবে সহজে শিখতে চাই, ইজিলি শিখতে চাই, হ্যাঁ, এবং আমি আমার তোমার প্রিপারেশন যে লেভেলেরই থাকুক না কেন এখন বুস্ট আপ করে একটা ভালো জায়গায় যেতে চাই, তাহলে তুমি যদি চাও আমার এমনি তো আমি পড়াবো 21 দিন ব্যাপী টানা ক্লাস করাবোই, চাইলে তুমি আমার স্পেশাল ব্যাচে জয়েন করতে পারো যারা এই 2020-এর আছে গুচ্ছের জন্য। গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হলো সমন্বিত কৃষি। দেখো ভাইয়া গুচ্ছতে 12,000 সিট আছে, সমন্বিত কৃষিতে তোমার মনে করো সায়েন্সের স্টুডেন্টদের জন্য 7,000 সিট, 6,000-এর মতো সিট আছে, 18,000 সিট কিন্তু এখানে।
18-19,000 সিট। তো এই জায়গায় প্লাস জাহাঙ্গীরনগর আছে, তো এই জায়গায় গুচ্ছ সমন্বিত কৃষির জন্য একদম স্পেশাল ব্যাচ। আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এই ব্যাচে আসবা, ইনশাল্লাহ এই ব্যাচে সফলতার হার 90% প্লাস হবে। আমি তোমাকে বলি 30% পড়াশোনা করে 90% কমন পাওয়া সম্ভব। আমি এটা প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি। তোমাকে বুঝতে হবে ভর্তি পরীক্ষার জন্য সব পড়লে হবে না, যা আসবে তাই পড়তে হবে। আমরা যখন সব পড়ে যাব তখন দেখা গেছে যা আসবে সেটা হয় ভুলে গেছি, নাহলে সেটাই পড়া বাদ আছে। তো তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, তাহলে দেখা গেছে যে তুমি একটা মোটামুটি লেভেলের প্রিপারেশন নিয়েও অনেক ভালো পরীক্ষা দিচ্ছ। তুমি এতদিন ডির প্রিপারেশন নিচ্ছ, কোনো ব্যাপার না। তুমি এতদিন খুব ভালো করে পড়াশোনা করো নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি একটু 2 মাস আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি যেভাবে বলি ওইভাবে আগাও, ইনশাল্লাহ সফলতা আসবেই। কারণ তোমাকে পড়তে হবে একটা সাজেশন বেসিস পড়াশোনা, যা আসবে তাই পড়তে হবে। আর 2021 তুমি তো দেখতেছো যে ভাইয়া একটা লাইনের উপর বেসিস করে আমরা কিভাবে সৃজনশীল কোশ্চেন সলভ করলাম। জাস্ট একটা লাইনের উপর বেসিস করে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করছি, বোর্ডে আসা কোশ্চেন সলভ করছি, সৃজনশীল একটা কমপ্লিট সৃজনশীল সলভ করছি জাস্ট একটা লাইনের উপর বেসিস করে। তো এইভাবে জটিল ভাবে তো চিন্তা করার দরকার নাই, তোমাকে সহজ ভাবে চিন্তা করতে হবে। যে এই জায়গায় এইচএসসি 2021 এর জন্য আমার স্পেশাল রিভিশন এন্ড টেস্ট পেপার সলভ ব্যাচ। হ্যাঁ, এই সময় তোমার প্রিপারেশন লেভেল যেখানেই থাকুক সেখান থেকে একদম প্রো লেভেলে যাওয়ার সুযোগ আছে। তো তাদের জন্য এইচএসসি 2021 এর জন্য একটা স্পেশাল ব্যাচ আছে, তোমরা চাইলে সেই ব্যাচটাতে জয়েন করতে পারো। এখন হ্যাঁ, তোমাকে শিখলে হবে না ভাইয়া, তোমাকে দেখতে হবে কোথায় গেলে তুমি সবচেয়ে সহজে শিখতেছো। তোমাকে সহজে শিখতে হবে। হ্যাঁ, করা তো যায়, একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, অনেক জটিল করে করা যায়। হ্যাঁ, বুঝতে বুঝতে মাথার চুল ছিঁড়ে ফেলা যায়, কিন্তু সেই অঙ্কটা একদম দেখে হাতের নিমিষেও সলভ করা যায়। ভাইয়া এবার টাইপ 1-এ যাব। দেখো ভাইয়া, টাইপ 1 4 নম্বরে এটা আমি যে এবার যে প্রবলেমটা সলভ করব, তোমরা দিনাজপুর বোর্ড 2019 এর প্রবলেমে আসো। দিনাজপুর বোর্ড 2019 দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে একদম মারমার কাট উপায়ে সলভ করি। একটা বল হলো 6 নিউটন। দেখো আমি তোমাকে কিছুই শিখাবো না, তোমরা একটু কত জটিল ভাবে চিন্তা করো। দেখো ভাইয়া যে কত সহজ ভাবে ব্যাপারগুলো চিন্তা করা যায়। হ্যাঁ, যে এখানে বলছে 6 নিউটন, 5 নিউটন, 2 নিউটন। এই বলটার মান দেয়া আছে হলো 120 ডিগ্রি। এই বলটার মান দেয়া আছে 120 ডিগ্রি। হ্যাঁ, এই বলটা না হয় তো টেস্ট পেপার খোলো, আমি তোমাকে দেখো কিভাবে ইজিলি চিন্তা করতে হয়। আজকে এই কনসেপ্ট দিয়ে ইনশাআল্লাহ নদী নৌকার অঙ্ক, যে কোনো অঙ্ক তুমি ধরবা, মারমার কাট সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার এখানে 1 নম্বরে বলছে যে লব্ধির মান নির্ণয় করো। লব্ধি বলের মান নির্ণয় করো। তো তুমি প্রথমে যে কাজটা করবা, আমি ধরে নেব আমার হাতে ক্ষমতা আছে ভাইয়া, আমার হাতে ক্ষমতা কি ধরে নেওয়ার ক্ষমতা। আমি ধরে নিলাম এই 3টা বলের লব্ধি হবে এইটা আ। তাহলে 3টা বলের লব্ধি হবে আ। ভেক্টরের ক্ষেত্রে দিক নির্ণয় করা মানে কার মান বের করা? থিটার মান বের করা। আর এটার দিক হলো থিটা। তো আমাকে শুধুমাত্র লব্ধি বলের মান বের করতে বলছে। তাহলে এখানে আমার লব্ধি বল কত? আর। লব্ধি বল হলো আর। এখন খেয়াল করো, আরটা কার লব্ধি? আরটা হচ্ছে এই জায়গায় 5 নিউটন, আমি ভেক্টর চিহ্ন দিই বোঝার জন্য। 2 নিউটন আর 5 নিউটন, 6 নিউটন আর 2 নিউটনের লব্ধি। তাহলে তোমরা এই জায়গায় খেয়াল করো, তাহলে আরটা হলো 5 নিউটন, 6 নিউটন আর 2 নিউটনের লব্ধি। তাহলে মাঝখানে আমি যোগ চিহ্ন দিলাম। এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো? সবাই আমাকে বলো যে এখন কিন্তু মেইন ম্যাজিকটা শুরু। জটিল প্রবলেমগুলো দেখো কিভাবে সহজে সলভ করা যাবে, খুবই সহজে। যে r = 5 নিউটন, 6 নিউটন, 2 নিউটন। এই পর্যন্ত সবাই বুঝছো? যদি বুঝে থাকো এই তিনটার যে কোনো একদিকে, তাহলে আমরা এখন কি করব? 5 নিউটন এর দিকে অংশ নিয়ে 5 নিউটনের দিকে অংশ নিয়ে এই জিনিসটা লিখবো। মানে যে কোনো একটা দিক নিব, সেটা হতে পারে 5, সেটা হতে পারে 6, সেটা হতে পারে 2। তো আমরা 5 নিউটনের দিকে অংশ নিয়ে লিখবো। লেখার পরে আমরা কি করব জানো? যা আছে সবগুলোর সাথে cos লিখবো। আর cos = 5 cos যোগ 6 cos যোগ 2 cos। মানে যা আছে সবগুলোর সাথে, এখানে যা যা ছিল সবগুলোর সাথে আমি cos নিচ্ছি। এখন এরপরে কাজটা কি? এরপরে কাজটা একদম সহজ। খেয়াল করো, cos এর ভেতরে বসে কিসের মান বলো তো দেখি? sin এর ভেতরে বলি
বা কজের ভেতরে বলি, এগুলা কিসের মান বসে? সাইনের ভেতরে, কজের ভেতরে কিসের মান বসে? ভাইয়া এই যে এখানে এই আরটা কার কার লব্ধি? 5 নিউটন, 6 নিউটন আর 2 নিউটনের লব্ধি। তাহলে আর হলো 5 নিউটন, 6 নিউটন আর 2 নিউটনের যোগফল। তাহলে এখানে বলো যে সাইনের ভেতরে, কজের ভেতরে বসে কিসের মান? কোণের মান। এখন কোনটা হবে কার কার মধ্যে? কোনটা হবে এখানে? এই কোণের মানটা হবে এখানে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ। দেখো এইটা আর এইটার মধ্যবর্তী কোণ সব সময় এইটা আর এইটার মধ্যবর্তী কোণ, এইটা আর এইটার মধ্যবর্তী কোণ, এইটা আর এইটার মধ্যবর্তী কোণ। তাহলে বলো এক্ষেত্রে তাহলে কার কার মধ্যবর্তী কোণ? আর আর 5। তাহলে সবাই আমাকে বলো আর আর 5 এর মধ্যবর্তী কোণ কত? সবাই আমাকে একটু জানাও যে আর আর 5 এর মধ্যবর্তী কোণ কত? আর আর 5 এর মধ্যবর্তী কোণ কত? এভরিবডি, এই যে আর আর 5, আর আর 5 এর মধ্যবর্তী কোণ কত? ভাই আর আর 5 এর মধ্যবর্তী কোণ কত? আর আর 5 এদের মধ্যবর্তী কোণ কত? ইয়েস, তাহলে আর আর 5 এর মধ্যবর্তী কোণ হলো থিটা। আর আর 5 এর মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এবার খেয়াল করো 5 cos, তাহলে 5 আর 5 মানে এখানে যেটা আর এখানে যেটা, এই দুটা। তাহলে 5 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? মানে 5 আর 5 এই দুটার মধ্যবর্তী কোণ কত? এভরিবডি বলো 5 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? এভরিবডি সবাই आंसर দাও। তাহলে 5 আর 5 এর মধ্যবর্তী কোণ হলো, তাহলে এটা হলো 0। 5 আর 5 এর মধ্যবর্তী কোণ হলো 0। তাহলে বল এবার তাহলে কার কার মধ্যবর্তী কোণ? 6 আর 5, 6 আর 5, তাহলে 6 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? 6 আর 5 এর মধ্যবর্তী কোণ কত বলো? 6 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? সবাই 6 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? এভরিবডি তাহলে তোমরা দেখতেছো 6 আর 5 এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। 6 আর 5 এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। 6 আর 5 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই জায়গায় এবার তাহলে কার কার মধ্যবর্তী কোণ? এবার হলো 2 আর 5 এর মধ্যবর্তী কোণ। 2 আর 5 এর মধ্যবর্তী কোণ, তাহলে আমাকে বলো 2 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? 2 আর 5, তাহলে এবার কোণ নিতে হবে কিন্তু এইটা 2 আর 5 এর মধ্যবর্তী কোণ। তাহলে 2 আর 5 এর মধ্যবর্তী কোণ কত বলো? এইটা হলো 120, এইটুকু হলো 90। তাহলে 120 আর 90 তাহলে কত? 120 আর 90 তাহলে 210। 120 আর 90 210, 120 আর 90 210। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে মানটা কত আসে? এখানে আসে 5 cos 0 5 minus √3। তাহলে এইটার মান আসছে তোমার 5 minus √3। আচ্ছা আমরা এখানে লিখি 5 minus √3। এখন এই যে তুমি যে cos লিখছো, এই যে লাইনটা cos লিখছো, এবার তোমাকে একটা সিম্পল কাজ করতে হবে। সবাই সেই সিম্পল কাজ করার জন্য রেডি কিনা? যে এখানে আমি যা লিখছি এখন আমি সিম্পলি একটা কাজ করব। সিম্পল কাজটা কি? এখানে যা cos আছে সেই cos-এর পরিবর্তে আমি লিখব sin। এখানে যেখানে যেখানে cos আছে cos-এর পরিবর্তে আমি লিখব sin। তার মানে r sin থিটা সমান 5 sin 0 যোগ 6 sin 90 যোগ 2 sin 210। 2 sin 210 মানে এখানে যা cos ছিল এই cos-এর পরিবর্তে এখন আমি লিখব sin, জাস্ট sin। তার মানে কি r sin থিটা 5 sin 0 6 sin 90 2 sin 210। এইটা দ্বিতীয় লাইনটা সবাই বুঝছো কিনা? যে দ্বিতীয় লাইন, তাহলে এখানে 6 sin 0 এটা হলো 0, sin 0 ডিগ্রি মান 0, তাহলে এটা হবে 6 আর 2 sin 210। এটা আসছে হলো -1, তাহলে 6, তাহলে এটার মান তোমার আসবে হলো 5, তাহলে এটার মান আসবে হলো 5। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, আর cos থিটার মান পাইলাম হচ্ছে 5 minus √3 আর r 5 minus √3 এটা হলো 3.26 আর r sin থিটা এইটার মান আমরা পাইলাম হলো 5। r sin থিটার মান পাইছি 5। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আর এইখানে তোমরা যে লাইনটা লিখতে পারো চাইলে এখানে কি লিখছো 5 নিউটনের দিকে অংশ নিয়ে, আর এখানে লিখবা 5 নিউটন এর এখানে যা লিখছো এখানে লিখবা তার লম্ব দিকে, 5 নিউটনের লম্ব দিকে অংশ নিয়ে। খেয়াল করো তোমরা এখানে যা লিখছো এটা মানে আমরা জানি যে কোনো দিকের যে দিকের অংশ হয় cos তার সাথে লম্ব দিকের অংশটা হয় sin।
তাহলে এটা যেহেতু 5 নিউটনের দিকে, তাহলে 5 নিউটনের লম্ব দিকের ক্ষেত্রে কি হয়ে যাবে, cos গুলো sin হয়ে যাবে। তো এটা তুমি লিখতে পারো। আর যারা ভর্তি পরীক্ষার্থী তাদের তো আর লেখার কোনো কিছু নাই, তারা ডিরেক্ট লিখে দিবেন। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে আমরা 5 নিউটনের লম্ব দিকে অংশ নিয়ে আমরা এটা করে ফেললাম। এখন দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, তাহলে কি হবে বল, আর স্কয়ার cos স্কয়ার থিটা যোগ আর স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা, দেখো 1 স্কয়ার করলে আর স্কয়ার cos স্কয়ার থিটা, 2 করলে আর স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এইটা সমান তোমার কত হবে, এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, তার মানে 3.26 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে খেয়াল করো, এখন তাহলে তুমি কি লিখতে পারবা, আর স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা সমান তাহলে তোমার কত হবে, 3.26 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো তোমার কিন্তু কাজ শেষ। তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা সমান কত হয়ে যায়, 1। তাহলে আর স্কয়ার সমান হবে 3.26 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে আর এর মান কত হবে, আর এর মান হবে √3.26 স্কয়ার যোগ 5 স্কয়ার। তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলেই আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে সবাই আমাকে বলো যে এই আর এর মানটা বের করা সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমাকে বলো, দেখো আমরা কিন্তু কত কঠিন করে চিন্তা করে যাই আমরা। তোমরা এই অঙ্কটা করতে পারছো অনেকে 2 মাস প্রাইভেট পড়ার পর, 1 মাস প্রাইভেট পড়ার পর করতে পারছো। হ্যাঁ আমি স্বীকার করি তোমরা অনেকে হয়তো করতে পারছো, 1 মাস প্রাইভেট পড়ার পর করতে পারছো, অনেক অনেক কনসেপ্ট মাথায় নেওয়ার পর করতে পারছো। আর আমরা 10 মিনিটে কিন্তু আমরা কোনো বেসিক না ইয়া না করে আমরা একটা লজিকে চলে গেছি, অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এই লব্ধির মান বের করা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভাই অনেক ক্লাস করেন, ক্লাস করতে গিয়ে যখনই আপনি সৃজনশীল করতে যান তখনই আপনি আটকা পড়ে যান। যা পরীক্ষায় আসে সেগুলো গিয়ে দেখেন যে আমি টেস্ট পেপার খুললে প্রবলেম না, টেস্ট পেপারের সলভ না দেখা ছাড়া কোনো অঙ্ক করতে পারি না। এটাই বাস্তবতা। 1 মাস প্রাইভেট পড়ো, 2 মাস প্রাইভেট পড়ো, টেস্ট পেপার যখন খুলতে যাও তখন যে অঙ্কই করতে যাও দেখো টেস্ট পেপারের সলিউশন না দেখলে তোমার কোনো কিছু মাথায় ঢোকে না। বাট তুমি কিন্তু প্রথম অঙ্কই টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন একদম তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছ। এখন তোমাকে অনেক সময় লব্ধির দিক বের করতে বলতে পারে, এই নিয়মের অঙ্ক বুয়েটে মিনিমাম 5টা আসছে, এই নিয়মের অঙ্ক 5টা না আরো বেশি 10টা অঙ্ক আসছে মিনিমাম। দেখো লব্ধির দিক কিভাবে বের করব। আমি যদি 2 ভাগ 1 করি, খুব ভালো করে বুঝি, 2 ভাগ 1 যদি করি তাহলে 2 ভাগ 1 করলে কি হবে, 2 নম্বরে আসলে আর sin থিটা আর 1 নম্বরে আসলে আর cos থিটা। তাহলে উপরে হলো আর sin থিটা আর নিচে হলো আর cos থিটা। তাহলে এইটা সমান তাহলে কি হবে, উপরে হলো 5 আর নিচে হলো 3.26। তাহলে tan থিটা সমান হলো 5/3.26। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 5/3.26। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 5/3.26। তাহলে tan ইনভার্স 5/3.26। তাহলে আনসার কত এখানে বলো, তাহলে আনসার কত, সবাই আনসার দাও। তাহলে এখানে কত হবে আনসার, ভাই এটা ক্যালকুলেটর ছাড়া এটা আসবে না, এটা ক্যালকুলেটর ছাড়া আসবে না, এটা বেসিক্যালি আমরা বোর্ডের জন্য করতেছি। কি ভাই কঠিন লাগতেছে বলো, কঠিন লাগতেছে কিনা, কঠিন কি লাগতেছে নাকি না সহজ? হ্যাঁ ভাই এভাবে তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই নিয়মে বোর্ডে অসংখ্য অঙ্ক আসছে, বোর্ডে এই নিয়মের এই উপাংশ সূত্র দিয়ে মিনিমাম তোমার 3টা 4টা প্রবলেম আসছে। তোমরা দেখবা এই উপাংশ সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, লন রোলারের অঙ্ক করতে পারবা, এটা দিয়ে তুমি নদী নৌকার অঙ্ক করতে পারবা, এটা দিয়ে তুমি পুলির অঙ্ক করতে পারবা, এটা দিয়ে তোমার গুণটানা নৌকার অঙ্ক করতে পারবে, আনত তলের অঙ্ক করতে পারবে। সব জায়গায় এই সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করতে হয়। বাট আমরা একটু জটিল ভাবে চিন্তা করি আমরা সবাই। খেয়াল করো যে তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে, দেখো ভাই আমরা কি করছি, আমরা 10 মিনিট আসছি, আমরা অলরেডি 2টা 3টা সৃজনশীল কোশ্চেন সলভ করে ফেলছি, অসংখ্য এমসিকিউ কোশ্চেন সলভ করে ফেলছি। বাট আগে আমাদের বেসিক করতে নাকি 1 মাস লাগতো। তাহলে ভাইয়া যদি মনে করো যে তোমার গ্যাপ যে জায়গায় থাকুক, তুমি এভাবে মার কাট উপায় লজিক্যালি তুমি দেখা গেছে যে কোনো কঠিন প্রবলেমগুলো সহজে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা 21 ব্যাচের আসো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, তোমার প্রিপারেশন যে লেভেলেই থাকুক না কেন ইনশাআল্লাহ আমরা আসো
একসাথে আমরা এইচএসসির বাধা, ভর্তি পরীক্ষার বাধা দুইটাই ইনশাল্লাহ আমরা একসাথে জয় করব। আর যারা 2020 ব্যাচের তোমরা যারা আছো ভাইয়া, যে এই জায়গায় দেখো ভাই, জন্ম একবার, মৃত্যু একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স একবার, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু চান্স একবার। তো অতএব একবার তুমি যদি কোনোভাবে মিস করে ফেলো, তাহলে এই সুযোগ কিন্তু তোমার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। অতএব এবারই তোমাকে চান্স পেতে হবে। অতএব কোথাও গেলে তোমার যদি মনে হয় যে 2 নম্বর বেশি পাবে, তোমাকে অবশ্যই অবশ্যই সেই জায়গায় যাওয়া উচিত।